সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহিত লাল রায়, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আশা রাখি সবাই সুস্থ এবং ভালোই আছো। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসে যেগুলো শিখব সেটা হলো হিসাব চক্র সম্পর্কে আমরা জানতে পারবো। হিসাব চক্র, লেনদেন চিহ্নিত করতে পারবো। গত ক্লাসে আমরা লেনদেনের কথা বলেছি যে লেনদেন হলো আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। সে লেনদেনগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো। চিহ্নিত মানে চেনা, তাই নাকি? তো সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো। লেনদেনের পক্ষ নির্ণয় করতে পারবো। এটা আমরা গত ক্লাসে বলেছি, প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ থাকে। তার কারণ হলো এক পক্ষ ছাড়া তো দুই পক্ষ ছাড়া লেনদেন বা আদান প্রদান সম্ভব হয় না। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। এটা একটা নতুন কথা, যা আমরা এই চারটে জিনিস জানতে পারবো। খুবই সিম্পল ব্যাপার, তোমরা সবাই মনোযোগী হও। আমরা দেখাচ্ছি হিসাব চক্র। তোমরা বোঝো, আমরা সাধারণ সেন্সেও বুঝি যে চক্র বলতে একটা গোলাকার বস্তুকে বুঝাবে চক্র, গোলাকার। চক্র দেখো, হিসাব বিজ্ঞানের চক্রটা কি রকমের। ফার্স্ট, লেনদেন চিহ্নিতকরণ ও পক্ষ নির্ণয়। আশা করি তোমরা বুঝতেছো যে হিসাব চক্রের, আমি একটু বলি যে হিসাব চক্রের ধাপ হবে 10টা। 10টার মধ্যে 1 নম্বরে হিসাব চক্র হবে, মানে হিসাব বিজ্ঞানে আমাদের ফার্স্ট কাজ, প্রথম স্টেপ, প্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ ও পক্ষ নির্ণয়। লেনদেন চিহ্নিতকরণ কথার অর্থ কি? যে লেনদেন চেনা, যে এই জিনিসটা, এই ঘটনাটা লেনদেন হয় কি না। ও পক্ষ নির্ণয়, পক্ষ কথার অর্থ হলো এই কি, যে প্রত্যেকটা লেনদেনের কটা পক্ষ থেকে? 2টা। আদান প্রদানের জন্য সেই পক্ষগুলো আমরা লেনদেন চিহ্নিত করতে, নির্ণয় করতে পারবো। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আমাদের ধাপ হলো জাবেদাভুক্তকরণ। এখন যারা আমরা নতুন আসছি তারা তো জাবেদাভুক্তকরণ কি জিনিস সেটা জানি না, পুরাতনরা জানে। তবে না জানলেও এখানে যে খুবই একেবারে মন খারাপ বা খুব একটা কথা সেটা নয়। জাবেদাভুক্তকরণ কি সময় আসলে আমরা জানবো, তখন সবাই আমরা জানতে পারবো। আপাতত আমরা মনে রাখি হিসাব চক্র 10টার প্রথমটা হলো লেনদেন চিহ্নিতকরণ ও পক্ষ নির্ণয়, দ্বিতীয়টা হলো জাবেদাভুক্তকরণ, তৃতীয়টা হলো খতিয়ানভুক্তকরণ, আমরা জানি না, জানারও আমাদের এখনো প্রয়োজন নাই। চতুর্থ হলো রেওয়ামিল পুস্তকরণ, একই ঘটনা, আমরা জানি না। সমন্বয় দাখিলা, একই আলাপ। সমন্বিত রেওয়ামিল, তারপরে আলাপ হলো কার্যপত্র বা ঐচ্ছিক। আচ্ছা, তারপরে আর্থিক বিবরণী। 8 হলো সমাপনী দাখিলা। 9 দেখাচ্ছে আমরা সমাপনী পরবর্তী রেওয়ামিল। 10 বিপরীত দাখিলা। এইটাই হলো হিসাব চক্র। এখন আমি বলতে চাচ্ছি, তোমরা আপাতত হিসাব চক্রের কয়টা হলো? 1 2 3 4 5 6, এইখানে দেখো 6, এটা হলো 6, আর এখানে 7 বলছি আমরা এটাকে। তার মানে এটা কোনো ইয়ার মধ্যে নাই, চক্রে আছে, কিন্তু এটা হলো ঐচ্ছিক, এটা কোনো নাম্বারিং নয়। তার মানে আর্থিক বিবরণীতে আমরা যেটা দেখালাম তাহলে এটা একটা অংশ বিশেষ। আচ্ছা, তারপরে হলো 8 9 10। তাহলে আমরা দেখতেছি হিসাব চক্রে 10টা পয়েন্ট আছে। এই 10টা হলো হিসাব চক্রের ধাপ। আমরা যদি বলি কতটা, তাহলে হিসাব চক্রের ধাপ হলো 10টা। ওকে, 10টা কি কি, এই পয়েন্টগুলো তোমরা আপাতত মুখস্থ করবে আস্তে আস্তে। এখন দেখো, এই যে আবার বুঝাচ্ছে আবার তীর আসতেছে, তাহলে এখানে কথাটা হলো এই, এখানে তোমরা একটু মনোযোগী হও। তাহলে 1 নম্বর লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে 2 3 4 5 6 7, তারপর 8 9 10 হবে, আবার 1 নম্বরে চলে যাবে। এই যে হিসাব বিজ্ঞানের কাজগুলো এইভাবে হবে।
প্রথম কাজ হবে, দ্বিতীয় হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম হবে, আর্থিক বৎসর শেষ হয়ে যাবে। বৎসর শেষ হয়ে যাবে, আবার ওই গোড়ালিতে যাবে, একে যাবে। তার মানে এই হিসাবে যে কাজগুলো এগুলো চক্র আকারে আবর্তিত হতেই থাকবে, ধারাবাহিকভাবে চক্র আকারে হতেই থাকবে। এই জন্য এই ধারাবাহিকতাটাকে বলা হবে হিসাব চক্র। হিসাবগুলো ধারাবাহিকভাবে যে চক্র আকারে চলতেই থাকবে এটাকে বলা হবে হিসাব চক্র। আর এখান থেকে প্রশ্ন হলো হিসাব চক্রের ধাপ কাটি 10টি। আচ্ছা, এখন নৈবেদ থেকে আসতে পারে যে হিসাব চক্রের চতুর্থ ধাপ কি, বলবে যে স্যার রেওয়ামিল, বা প্রশ্ন আসতে পারে রেওয়ামিল হিসাব, রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের কত নম্বর ধাপ, চতুর্থ। এইভাবে নৈবেদ থেকে প্রশ্ন আসতে পারে। তো এখন তোমরা দেখে নিয়েছো, এটা পড়বা, এমন নয় যে এখনই তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখান থেকে প্রথম পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা একটু আমি তোমাদের মুখস্থ করতে বলতেছি বা মুখস্থ আমি করাই দিচ্ছি। লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন তো আমরা আগেই বলছি গত দিনের ক্লাসে। চিহ্নিতকরণ মানে চিনবো লেনদেনকে, ও পক্ষ নির্ণয় করবো, পক্ষ নির্ণয় করবো, পক্ষ আমরা জানি। তা শুধু আমি এইটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এটা তোমাদের মনে রাখো। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ আমাদের ছিল লেনদেন চিহ্নিতকরণ। তো এই যে আমি লেনদেন চিহ্নিত করাচ্ছি তোমাদের, এই 2 মিনিটেই লেনদেন চিহ্নিত হয়ে যাবে। নিম্নলিখিত ঘটনাগুলো লেনদেন বলে বিবেচিত হবে না। আমি স্ক্রিনে কিছু ইয়া দিয়েছি, এগুলো কি হবে না, লেনদেন বলে বিবেচিত হবে না। আসবাবপত্র ক্রয়ের ফরমাস প্রদান, দরপত্র অর্ডার প্রদান, অর্ডারের বাংলা হলো দরপত্র বা ফরমাইশ। আমরা ফার্নিচার কিনবো, একটা ফার্নিচারের দোকানে যে অর্ডার দিলাম যে ভাই আমি 20,000 টাকার ফার্নিচার কিনবো, কিন্তু আমি তাকে কোনো রকম অর্থ দিলাম না, শুধু অর্ডারটা দিলাম, ফরমাইশ দিলাম, এটাকে আমরা লেনদেন বলবো না। তারপরে 15,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সেখানে একজন লোক নিয়োগ করলাম, ম্যানেজার নিয়োগ করলাম, তার সঙ্গে কন্ডিশন হলো তাকে মান্থলি আমি 15,000 টাকা করে স্যালারি দেবো, এবং আমি কোনো রকম স্যালারি দিলাম না, এটাকে আমরা লেনদেন বলবো না। পণ্য ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন করা, আমরা কেয়া কসমেটিক লিমিটেডের কাছে একটা চুক্তি করলাম যে আমরা মান্থলি 50,000 টাকা করে পণ্য ক্রয় করব, বা আমরা অন্য কোনো একটা দোকানদারের কাছে চুক্তি করলাম যে আমরা মান্থলি 1 লাখ কোটি টাকা পণ্য বিক্রি করব, কিন্তু আমরা কোনো পণ্য এখনো বিক্রি করলাম না, এটাকে আমরা লেনদেন বলবো না। কোনো ঘটনা সম্পাদনের মনস্থ করা বা সিদ্ধান্ত নেওয়া, আমি তোমাকে 10টা টাকা দেবো, এটা আমি স্থির করলাম যে ঠিক আছে আমি তোমাকে 10 টাকা দেবো, কিন্তু আমি কোনো টাকা দিলাম না। বা আমি ব্যাংকে হিসাব খুলবো, ব্যাংকে টাকা জমা দেবো, এটা একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু নিলাম না। আমি কারবারের জন্য আমি কোথাও একটা ল্যান্ড ক্রয় করব, কিন্তু আমি এখনো করি নাই বা সেখানে কোনো অর্থ নিয়োগ করলাম না, এটাকে আমরা লেনদেন বলবো না। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণে, এই এন্ট্রিটা তোমরা একটু মনোযোগের সাথে শোনো, এগুলো কিছু ব্যাপার নাই, কিন্তু এইটা একটু বুঝতে হবে। ব্যাংক থেকে আমি টাকা নিলাম ব্যক্তিগত কাজের জন্য, সোনালী ব্যাংক থেকে আমি ঋণ নিলাম, 1 লাখ টাকা ঋণ নিয়ে আমি আমার বাড়ির কাজ করতেছি, এটাকে কিন্তু আমরা লেনদেন বলবো না। লেনদেনের ডেফিনেশনে আমরা বলছি বা প্রথম ইয়াতে আমরা বলছি যে লেনদেনগুলো হবে প্রতিষ্ঠান ভিত্তিক, ব্যবসা সংক্রান্ত, এবং সেগুলো কি হবে, প্রতিষ্ঠান ভিত্তিক হবে। ওকে, তাহলে আমি ব্যক্তিগত কাজের জন্য যদি বাইরে থেকে নেই, এটাকে আমরা লেনদেন বলবো না। এবং আমি বলতেছি আপাতত এই এন্ট্রিটা তোমরা মুখস্থ রাখো। ব্যক্তিগত কোনো সম্পত্তি বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে, আমার এখন ব্যবসা প্রতিষ্ঠান আছে, ধরে নাও যে পাগলাপিয়া আমার একটা দোকান আছে, আর বাড়িতেও তো আছে না অর্থ সম্পদ, বাড়িতেও তো টাকা পয়সা আছে, কিন্তু আমার বাড়ি কোনো টাকা পয়সা বা সম্পদ যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাহলে ওটাকে আমরা লেনদেন বলবো না। কিন্তু আমার ব্যবসা 1 টাকা কম হলেও লেনদেন, বৃদ্ধি পেলেও লেনদেন। ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যক্তিগত ঘটনা সম্পাদিত হলে, আমি ব্যক্তিগত অর্থ দিয়ে যদি ব্যক্তিগত কাজ করি, সেটাকে আমি লেনদেন বলবো না। সবচেয়ে বড় কথা হলো আমি এখানে 7টা পয়েন্ট দিয়েছি, 1 2 3 4 5 6 7, 7এর মধ্যে এই
5 নাম্বার পয়েন্টটা একটু মনে রাখবা, এগুলো লেনদেন নয়। আমরা কি 2 মিনিটের মধ্যে বলাইতে পারি এই 7টা তোমরা মুখস্থ রাখবা যে এই 7টা ঘটনা কি নয়, লেনদেন নয়, এগুলো অনলি ঘটনা। এই 7টার বাইরে যেগুলো সামনে আসবে সেগুলো লেনদেন। তাহলে আমি যে বললাম যে 2 মিনিটে তোমাদের চিহ্নিত করে দেবো, আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হলো লেনদেন চিহ্নিতকরণ। এটাকে আমরা চিনাইতে পারিনি, লেনদেনকে আমরা চিনবো না, কথাটা বোঝো নাই? যে এগুলো আমাদের লেনদেন, এগুলো লেনদেন নয়। এর বাইরে যখন আমি কথা বলবো, এখানে যেমন আমার নাই 10 টাকা দিয়ে একটা কলম ক্রয় করলাম, আছে না, তাহলে ওটাকে আমরা বলবো লেনদেন। আমরা 5 টাকা দিয়ে অটো ভাড়া দিলাম, এটা লেনদেন। আমরা একটা বই কিনলাম 500 টাকা দিয়ে, ওটাকে বলবো আমরা লেনদেন। পণ্য বিক্রি করলাম, তাহলে লেনদেন। আচ্ছা, তার মানে এইগুলো লেনদেন নয়। এবং হিসাব বিজ্ঞানে আমার প্রথম কাজ হলো লেনদেন চেনা, তা সেটা কিন্তু আমি চিনে গেলাম। প্রথম কাজটা আশা করি খুব ভালোভাবে আমরা চিনলাম। আচ্ছা, এখন কথা হলো এখানে দেখো, লেনদেন অর্থ আদান প্রদান আমরা জানি, তাই প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে, এগুলো আমরা আগে করছি। কারণ দুই পক্ষ ছাড়া আদান প্রদান সম্ভব না, এটা তোমরা তো স্বীকার করো। পক্ষ বের করার সুবিধার জন্য লেনদেনগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে হিসাব চক্র দেখালাম, হিসাব চক্রে বললাম যে লেনদেনের চক্র হলো 10টা, মানে হিসাব বিজ্ঞানের ধাপ হলো 10টা, হিসাব বিজ্ঞানের কাজ হলো 10টা কাজ। সেই কাজ 10টা কাজ পরপর ধারাবাহিকভাবে করবে, সেগুলোকে বলা হবে হিসাব চক্র। এই যে এখানে 10টা কাজের মধ্যে প্রথম কাজটা ছিল লেনদেন চিহ্নিতকরণ। আমরা আগের স্লাইডে দেখলাম যে ওই 7টা পয়েন্ট ছাড়া বাকিগুলো আমরা আমাদের সামনে যতগুলো আসবে সবগুলো হলো লেনদেন। এখন কথা হলো এই, ওইটার সঙ্গে আর একটু কাজ আছে প্রথমে, যে লেনদেন চিনতে হবে উইথ পক্ষ বের করতে হবে। ওকে, তোমাদের কি কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, একটু মনোযোগী হও, পক্ষ বের করতে হবে। এই এখন পক্ষ বের করার জন্য আমি তোমাদের, তোমরা খুবই এগুলো আগে জানো না, যার জন্য খুব স্লো যাচ্ছি। পক্ষ বের করার জন্য লেনদেনগুলিকে আমি 2 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? পক্ষ বের করার সুবিধার জন্য আমরা লেনদেনগুলো কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। ওকে, আর যেগুলো লেনদেন নয় তার তো কোনো পক্ষই নাই, এটা হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত, আর এটা হলো ক্রয় বিক্রয় ব্যতীত। আমি প্রথম ক্লাসে বলছি হিসাব বিজ্ঞান আলোচনা হবে শুধু টাকা পয়সা নিয়ে, মানি, সম্পদ, টাকা পয়সা, এগুলো নিয়ে হিসাব বিজ্ঞানে আলোচনা হবে। তাই এখন কথা হলো আমরা কি করব? পক্ষ বের করব। কি করব? পক্ষ বের করব। এবং তোমরা জেনে রাখো যে হিসাব বিজ্ঞানে এটা একটা মেজর কাজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই পক্ষ বের করাটা হিসাব বিজ্ঞানে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, যে পক্ষ নির্ণয় করা বা পক্ষ বের করা। আচ্ছা, ভালো কথা। তো এই পক্ষ বের করার জন্য আমরা লেনদেনগুলোকে আগে 2 ভাগে ভাগ করে নেব। একটা হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত, একটা হলো ক্রয় বিক্রয় ব্যতীত। তোমরা হয়তো মনে করতেছো স্যার এগুলো কি বলতেছে, ক্রয় বিক্রয় সংক্রান্ত কি আর ব্যতীত কি, এখনই ক্লিয়ার হয়ে যাবে, তোমরা শুধু মনোযোগী হও। আমরা কিন্তু আছি কোথায় আছি? পক্ষ বের করতে আছি। এখন আমাদের টার্গেট হলো কি, আমরা লেনদেন চিনে গেছি, ওই 7টা বাদে বাকিগুলো লেনদেন। এখন আমরা কোথায় আছি? পক্ষ নির্ণয়ে আছি। আর পক্ষ নির্ণয় করার জন্য আমরা লেনদেনগুলোকে কয় ভাগে ভাগ করবো? 2 ভাগে। ক্রয় বিক্রয় সংক্রান্ত, ক্রয় বিক্রয় ব্যতীত, এগুলো আমরা কিছু বুঝি না, কিন্তু আমরা এখনই বুঝে যাব। তাহলে আমরা কোথায় আছি? আমরা কিন্তু পক্ষ নির্ণয়ে আছি, ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। আসবাবপত্র তো তোমরা জানো, ফার্নিচার জানো ইংরেজি। আমরা প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র কিনলাম 10,000 টাকা। এই যে ক্রয় কথাটা লেখা আছে, সেই জন্য এই লেনদেনটা বলবো আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত। তার মানে এটা একটা লেনদেন, আসবাবপত্র ক্রয় করা হলো, এটা একটা কি লেনদেন। ওকে, এবার এটা কি ধরনের লেনদেন? এটা হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। ওকে, 2, নগদে পণ্য বিক্রয়। এই যে বিক্রয় কথা লেখা আছে, এখানে ক্রয় আছে, এখানে বিক্রয় আছে, তার মানে এটা একটা লেনদেন। বাকিতে পণ্য ক্রয়, যে ক্রয় লেখা আছে লেনদেন, এই যে বিক্রয় লেখা আছে লেনদেন, এই যে চেক দ্বারা পণ্য ক্রয়, ক্রয় লেখা আছে, অতএব এটা লেনদেন এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। ত্রুটি থাকার জন্য 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য তো কিনলে তো ফেরত দেওয়া হয় না কি, সেই জন্য তাহলে ক্রয় থাকলো। এই লেনদেনটাতে যদি ডাইরেক্ট ক্রয় কথা লেখা নাই, তাহলেও আমরা ইনডাইরেক্টলি ভাবে বুঝতেছি এটা ক্রয়ের সাথে জড়িত। কারণ ত্রুটি মানে আমি একটা বই নিয়ে গেছি, বইয়ের কিছু পাতা ছেঁড়া বা অস্পষ্ট প্রিন্ট, যার কারণে আমি ফেরত দিলাম, তার মানে অবশ্যই আমরা বুঝতেছি এটার সঙ্গে ক্রয় জড়িত।
এই লেনদেনগুলো বলবো আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে লেনদেনগুলোর সঙ্গে ক্রয় বা বিক্রয়, এই যে ক্রয় বা বিক্রয় কথাটা লেখা থাকবে সেগুলোকেই বলবো ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন দেখলাম। আরো একটা দেওয়া আছে, নিম্নমানের জন্য এত টাকা পণ্য ফেরত আসলো। ফেরত আসলো তার মানে এটার সঙ্গে কি জড়িত? বিক্রয়। আমি সেল করছি কিন্তু পণ্যটা খারাপ ছিল, সেই জন্য আমার কাছে ফেরত আসলো। তাহলে এই লেনদেনগুলো কি সংক্রান্ত? ক্রয় বিক্রয়। এবং এগুলোর অনেক আরো উদাহরণ দেওয়া যাবে। মূল কথা হলো তোমরা যখনই দেখবে যে ক্রয় বা বিক্রয় আছে বা এরকম ফেরতের আলাপ আছে, ফেরত হলে কিন্তু সেটা ক্রয়ের সাথে বা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, তখন বুঝবো এই লেনদেনগুলো কি লেনদেন? ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। ওকে, তাহলে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন বুঝলাম। এখন আমরা বুঝবো ক্রয় বিক্রয় ব্যতীত লেনদেন। ব্যতীত কথার অর্থ ব্যথা পাওয়া নয়, ব্যতীত মানে বাদ, যেখানে যেগুলো থাকবে না। কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। আমার দোকানে কর্মচারীদের আমি স্যালারি দিলাম, কত দিলাম? 12,000 টাকা স্যালারি দিলাম। এখানে দেখো তো কোথাও ক্রয় বা বিক্রয় এই লেনদেনে লেখা আছে? নাই। তার মানে এই লেনদেনটার নাম হবে ক্রয় বিক্রয় ব্যতীত লেনদেন। ভাড়া প্রাপ্তি, এখানে কোথাও ক্রয় বিক্রয় নাই। ব্যাংকে জমা দেওয়া হলো, একই আলাপ। ব্যাংক হতে উত্তোলন, একই ঘটনা। কমিশন বাবদ চেক পাওয়া গেল, একই ব্যাপার। চেক প্রদান, আয়কর প্রদান, হ্যাঁ, এই যে আমি 7টা পয়েন্ট এখানে দিলাম, দেখো তো 7টা পয়েন্টের মধ্যে কোথাও ক্রয় বিক্রয় কথাগুলো লেখা নাই। তার মানে এই লেনদেনটাকে বলবো আমরা ক্রয় বিক্রয় ব্যতীত লেনদেন। ওকে, আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য একটা কথা বলি, হিসাব বিজ্ঞানের ক্লাস আমি আগেই বলছি এগুলো বাস্তব। এখানে কোনো বড় মানুষের গল্প নাই, এখানে কোনো মনে করার কোনো ব্যাপার নাই, বাস্তব যাহা তাই। আমি বললাম লেনদেন আদান প্রদান, এটা আমরা জানি। আর লেনদেন গুলোতে এখন আমরা পক্ষ বের করব। কেন পক্ষ বের করব? যে লেনদেন কখনো একাই সম্ভব হয় না, সেই জন্য লেনদেনের পক্ষ থেকে কটা? 2টা। এখন পক্ষটা বের করা এখন হিসেব বিজ্ঞানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং প্রধান কাজ। তোমরা যদি আমাকে পক্ষ বের করে দিতে পারো, এই জিনিসটা যদি ভালো করে শিখো, হিসেব বিজ্ঞানের বলা যায় আমরা 20% কাজ শেষ করবো। তার মানে 5/1 আমাদের শেষ হবে যদি আমরা শুধু পক্ষটা বের করতে পারি। আচ্ছা, পরের কথাতে আসি। আমরা পক্ষ বের করার জন্য তোমাদের একটা লাইন ধরে দিলাম সুবিধার জন্য, যে লেনদেনগুলোকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটা ক্রয় বিক্রয় সংক্রান্ত, একটা ক্রয় বিক্রয় ব্যতীত। এই যে দেখো সিম্পল আলাপ, ব্যতীত হলে সেখানে কোনো ক্রয় বিক্রয়ের কথা দেওয়া থাকবে না। ওকে, তাহলে ব্যতীত হলে ক্রয় বিক্রয় থাকবে না। আর যদি ক্রয় বিক্রয় ব্যতীত না থাকে, মানে ক্রয় বিক্রয় লেখা থাকে, সেটা হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত, একটা ইজি ম্যাটার, এটা কোনো বলার মতো কথা নয়। এখন আমরা যেটা বললাম যে গুরুত্বপূর্ণ কাজ, শুধু পক্ষ বের করলে আমাদের হিসেব বিজ্ঞানের 5/1 হয়ে যাবে, মনে হয় আরো বেশি হবে, কিন্তু আমি কম করে বললাম 5/1। ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনের পক্ষ নির্ণয়ের এখন আমি একটা সূত্র দিলাম। তাহলে আমরা লেনদেনগুলো কিন্তু 2 ভাগে ভাগ করলাম, ক্রয় বিক্রয় সংক্রান্ত, ব্যতীত। ব্যতীত নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, আমি এখন আলোচনা করবো ক্রয় বিক্রয় সংক্রান্ত নিয়ে। এবং আমরা কোন আলোচনায় আছি? গভীর আলোচনায় আছি, এবং সেটা হলো লেনদেনের পক্ষ নির্ণয়। আমাদের আলোচনা চলছে লেনদেনের পক্ষ নির্ণয়, লেনদেনের পক্ষ নির্ণয়, লেনদেনের পক্ষ নির্ণয়। তাহলে আমরা এখন কোথায় আছি? লেনদেনের পক্ষ নির্ণয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমি এই সূত্র দিচ্ছি, খুব সহজ সূত্র। যদি লেনদেনে পণ্যের নাম উল্লেখ থাকে, আমরা যে লেনদেনটার পক্ষ বের করব সেখানে যদি কি দেওয়া থাকে? পণ্যের নাম দেওয়া থাকে। পণ্যের নাম কথাটার অর্থ কি? ক্রয়, আসবাবপত্র ক্রয়। তার মানে এই যে আমি যে কিনলাম, কি কিনলাম? আসবাবপত্র কিনলাম। কলম ক্রয়, বই ক্রয়, এই যে নাম দেওয়া থাকলে সেটাকে বলা হলো পণ্যের নাম। এখন আমি কি হলো? এখন বলা হলো পণ্য বিক্রয়। এখানে কিন্তু কোনো নাম দেওয়া নাই। আমি কিন্তু তোমাদেরকে মূল জিনিসে নেওয়ার জন্য অনেক কথা বলতেছি। তোমরা হয়তো অনেকে যারা সহজে বোঝো তারা হয়তো বলতেছে যে স্যার এত একটা কথা বারবার বলতেছে, টাইম মনে হয়ে যাচ্ছে না। আমার ক্লাস হবে দুর্বল বাচ্চাদের নিয়ে। তোমরা যারা সহজে বুঝতেছো তারা আরো ভালো করে বোঝো, আরো ভালো, মানে যাতে তাদের অসুবিধা পরবর্তীতে না হয়। তাহলে আমি বললাম লেনদেনে পণ্যের নাম, পণ্যের নাম কথাটা আমি বুঝাইতে পারছি। সেক্ষেত্রে
একটি পক্ষ হবে ওই পণ্য হিসাব, অপর পক্ষ হবে নগদান হিসাব। খুবই গুরুত্বপূর্ণ আলাপ, এইটুকু আমাদেরকে এখনই মুখস্থ করতে হবে। যখনই আমাদের পণ্যের নাম থাকবে, পণ্যের নাম কি বুঝে গেছো? যে জিনিসটা কিনবো বা যে জিনিসটা বিক্রি করবো তারই নামটার নাম হলো পণ্যের নাম। পণ্যের নাম যদি আমার লেনদেনে থাকে তখন আমরা একটা পক্ষ হবে ওই পণ্য, আর একটা পক্ষ হবে নগদান হিসাব। ওকে, আমরা উদাহরণ পরবর্তীতে আসবো, কিন্তু কথা হলো এই যে পণ্যের নাম থাকলে ওই পণ্য হবে আর একটা হবে নগদান হিসাব। এখন কিছু কথা আছে, সেই কথাগুলো আমরা বলি। পণ্যের কতগুলো সম্মিলিত নাম আছে, চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, সিন্ধুক ইত্যাদিকে আসবাবপত্র বলে। আমরা যদি বলি যে চেয়ার ক্রয়, আমরা কিন্তু এখানে বললাম যে একটা পক্ষ হবে ওই পণ্য হিসাব, তার মানে সূত্রে তখন আসে চেয়ার হিসাব আর একটা হলো নগদান হিসাব। টেবিল যখন কিনবো তখন আসবে টেবিল হিসাব আর নগদান হিসাব। আলমারি যখন কিনবো আলমারি হিসাব আর নগদান হিসাব। কিন্তু না, এগুলো সম্মিলিত একটা নাম আছে। যদি প্রশ্নে থাকে চেয়ার ক্রয়, তখন আমরা ওই পণ্যের জায়গায় চেয়ার না লিখে লাগবো আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। বুঝতে পারছি? তার মানে পণ্যের নাম যখন দেয়া থাকবে তখন হবে ওই পণ্য আর নগদান, কিন্তু এই পণ্যগুলো চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, সিন্ধুক এলে সবগুলোকেই বলবো আমরা আসবাবপত্র। অনুরূপ অফিসের ফ্যান, ফ্রিজ, কম্পিউটার, টাইপরাইটার, ল্যাপটপ ইত্যাদিকে বলবো আমরা অফিস সরঞ্জাম। ওকে, কাগজ, কলম, কার্বন কালি এগুলোকে বলবো আমরা মণিহারি। এগুলো তোমরা বারবার পড়বা, হয়ে যাবে। অপরদিকে ঘড়ি, ক্যালকুলেটর, পাঞ্চিং মেশিন, ওয়েট পেপার। ঘড়ি তো বোঝো, ক্যালকুলেটর বোঝো, পাঞ্চিং মেশিন বোঝো, খাতায় যে মানে সিরিয়ালি পাতার করার জন্য ফোড়া ফোড়া যে মেশিনগুলো চাপ দিলে ওখানে হয়ে যায়, তুমি ফাইল তখন কাটতে নিতে পারবা, সেটা হলো পাঞ্চিং মেশিন। ওয়েট পেপার, অফিসে আদালতে দেখো যে তোমরা কাগজ উড়ে যাওয়ার জন্য মানে সুন্দর সুন্দর ওয়েট দিয়ে ইয়েগুলো আছে, ওইটাকে ওয়েট পেপার। স্কেল তো তোমরা বোঝো, এগুলোকে বলবো আমরা অফিস সাপ্লাইস। অফিস সাপ্লাইস। তাহলে পণ্যের নামের সময় কতগুলো ক্যাটাগরি আছে। চেয়ার, টেবিল, আলমারি এগুলোকে বলবো আসবাবপত্র, অফিসের ফ্যান, ফ্রিজকে বলবো আমরা অফিস সরঞ্জাম, কাগজ, কলম, কার্বন কালিকে বলবো আমরা মণিহারি, আর ঘড়ি, ক্যালকুলেটর, পাঞ্চিং মেশিন এগুলোকে বলবো আমরা অফিস সাপ্লাইস হিসাব। ওকে, আচ্ছা, ভালো কথা। এখানে লাল কালি দিয়ে আমি একটা কথা লিখে দিয়েছি, এটা এখন আমাদের জানার খুব প্রয়োজন নাই, তারপরেও তোমরা দেখো। তবে ব্যবহারের জন্য ক্রয় না করলে বিক্রয়ের জন্য ক্রয় করিলে একটি পক্ষ হবে ক্রয় হিসাব, অপর পক্ষ হবে নগদান হিসাব। আমরা এখানে বললাম যদি লেনদেনটাতে পণ্যের নাম থাকে তখন একটা দেবো ওই পণ্য, একটা দেবো কি নগদান হিসাব। কিন্তু এখানে তখন আবার বলতেছি কি যে তবে ব্যবহারের জন্য ক্রয় না করে, তাহলে আমরা বুঝবো এখানে পণ্য কেনা হয় দুই উদ্দেশ্যে, একটা হলো ব্যবহারের জন্য আর একটা হলো কিসের জন্য, বিক্রি করার জন্য। যেমন আমি কলম কিনেছি, কলমটা কি জন্য কিনেছি, আমি কলমটা কিনেছি ব্যবহারের জন্য, আমি লিখবো। কিন্তু দোকানদারের কাছে যে কলম আছে, উনি যে অনেকগুলো কলম কিনেছেন, ওরা কি জন্য কলম কিনেছেন, উনি বিক্রয় করার জন্য কিনেছেন। তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা, এই সূত্রটা খাটবে না, ওনার ক্ষেত্রে খাটবে এই ক্রয় হিসাব আর নগদান হিসাব। এখন কথা হলো যে তোমাদের এখানে প্রশ্ন যে স্যার প্রশ্নে কি বলা থাকবে ব্যবহারের জন্য না বিক্রয়ের জন্য, এটা বলা থাকবে, হ্যাঁ থাকবে। তবে ব্যবহারের জন্য এই কথাটা বলার প্রয়োজন পড়ে না, প্রশ্নে কোনো থাকবে না, তুমি মনে করবে যে ব্যবহারের জন্য, আর যদি ডাইরেক্ট লেখা থাকে যে বিক্রয়ের জন্য তখন বুঝবে বিক্রয়ের জন্য। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনায় আসবো। আমাদের মূল টার্গেট মুখস্থ, পণ্যের নাম লেনদেনে থাকলে একটা পক্ষ হবে ওই পণ্য, অপর পক্ষ হবে নগদান। মুখস্থ করে নাও। আমি কিন্তু পরবর্তীতে আসতেছি, আমাদের এই যে উদাহরণ আমরা একটা দেখাবো, বাস্তবিক দেখাবো, সেখানে আমাদের আসতেছে, সেখানে আমাদের লাগবে যে পণ্যের নাম লেনদেনে থাকলে হবে একটা ওই পণ্য হিসাব আর একটা হবে নগদান হিসাব। ওই পণ্য হিসাব আর কি হবে, নগদান হিসাব। মুখস্থ, ওই পণ্য নগদান, ওই পণ্য নগদান। ওই পণ্যর মধ্যে ফির আবার ভাগ আছে, চেয়ার টেবিলকে বলবো আসবাবপত্র, ফ্যান ফ্রিজকে বলবো অফিস সরঞ্জাম, কাগজ কলম এগুলোকে বলবো মণিহারি, ঘড়ি ক্যালকুলেটরকে বলবো অফিস সাপ্লাইজ। ওকে, ওকে, আচ্ছা 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 আচ্ছা, দেখছো এই স্লাইডটা দুইবার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা স্লাইডে দুইবার হয়ে গেছে, কপি হয়ে গেছে। কি ব্যাপার, ওটাই বারবার আসতেছে কেন, কপি হচ্ছে কেন?
ওই স্লাইডটা কপি হয়ে গেছে। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো। আচ্ছা আমি দুঃখিত যে একটা স্লাইড ডাবল হয়েছে, তোমরা এটা বুঝতে পারবা। একই জিনিস তিনবার হয়ে গেছে, মানে দুইবার কপি কেন যেন কপি এসে গেছে। আচ্ছা যাক, এখন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। পণ্যের নাম উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা যদি পক্ষ নির্ণয় করব, কিভাবে পক্ষ নির্ণয় করব? এই আমরা এই জানুয়ারি 1 সালের জানুয়ারি 1 এটা একটা দিয়েছি, এটা একটা লেনদেন, 2 একটা লেনদেন, 3 একটা লেনদেন, 4 একটা লেনদেন, 5 তারিখের একটা লেনদেন, 6 তারিখে একটা লেনদেন, এবং আমরা বলছি উপরোক্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট বা পক্ষ নির্ণয় করো। আমরা 6টা লেনদেন তো দিয়েছি এবং বলছি যে এগুলো কি নির্ণয় করো, পক্ষ নির্ণয় করো। তাহলে পক্ষ কটা? 2টা। এই 2টো পক্ষ আমরা নির্ণয় করবো। তা প্রত্যেক ক্ষেত্রে দেখো তোমরা একটু লক্ষ্য করো, প্রতিটা 6টার মধ্যে প্রতিটাতে পণ্যের নাম দেওয়া আছে। একটাতে আসবাবপত্র, প্রথমে কি কিনছি? আসবাবপত্র। দ্বিতীয়তে বিক্রি করা হয়েছে, কি করা হয়েছে? যন্ত্রপাতি। কাগজ কলম কার্বন কালি, তোমরা জানলে, যেটার নাম মণিহারি। এখানে অফিসের ফ্যান, যেটার নাম জানো তোমরা অফিস সরঞ্জাম। দেওয়াল ঘড়ি, যেটা জানো অফিস সাপ্লাইজ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টা লেনদেনেই আমার ক্রয় বিক্রয় সংক্রান্ত, মানে কোনো লেনদেন হয় ক্রয় আছে, কোনো লেনদেনে বিক্রয় আছে, এবং এগুলোর মধ্যে প্রতিটাতে পণ্যের নাম দেওয়া আছে। কিসের নাম দেওয়া আছে? পণ্যের নাম দেওয়া আছে। তাহলে আমাদের এখানে পক্ষ নির্ণয় করতে আমার প্রথম সূত্রটা খাটবে যে ওই পণ্য, আর একটা হবে নগদান হিসাব। ওকে, ওই পণ্য হিসাব আর একটা হবে নগদান হিসাব। এই যখন আমরা এটা একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, মাস্ট আসবে, বলা থাকবে যে পক্ষ নির্ণয় করো, নতুবা বলা থাকবে ডেবিট বা ক্রেডিট নির্ণয় করো। তখন আমরা কি করব? কমার্সের কিছুগুলো নিয়ম আছে, আমরা এরা সাদা মাটা না করে একটা ছকের মধ্যে দেবো। ছকের মধ্যে দিলে জিনিসটা সঠিকভাবে উপস্থাপিত হবে এবং সবাই বুঝতে পারবে। তখন আমরা লিখবো ডেবিট ক্রেডিট নির্ণয়, বা আমরা ওখানে লিখতে পারি যে পক্ষ নির্ণয়। ওকে, তারপর আমরা খাতাটাকে একটা ছক করবো, এই যে 4টে ছক দিয়ে দেবো। একটা তারিখ, সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ লাগবো, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমাদের প্রশ্নটা ছিল ওই 6টা পয়েন্টের ডেবিট ক্রেডিট নির্ণয়, সেক্ষেত্রে আমরা এরকম করবো। আচ্ছা কি হলো এখন? প্রথমটাতে ছিল আমাদের কি? আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা বলছি যে এখানে পক্ষ হবে কিরকম? একটা হবে ওই পণ্য, একটা হবে নগদান। আমরা ওখানে কি কিনছি? আসবাবপত্র, সেই জন্য প্রথম পক্ষটা হলো আসবাবপত্র হিসাব, সেটা হবে, আর একটা হবে নগদান হিসাবে। পক্ষ আমার 2টে হয়ে গেল। ওকে, এখন তোমরা টাকা বসার ক্ষেত্রে ডেবিট টাকা ক্রেডিট টাকা, যে টাকাটা থাকবে, যেটা প্রশ্নে যে টাকাটা থাকবে, সেটা ডেবিটের ঘরে ডেবিটের সই লিখবে প্রথমে, আর ক্রেডিটের ঘরে ক্রেডিটের সই লিখবে। এখানে একটা জিনিস আর একটা তোমাদের বোঝার, তোমরা প্রশ্ন করতে পারো, বা তোমাদের প্রশ্ন করার প্রয়োজন নেই, আমি উত্তর দিচ্ছি যে স্যার এখানে আমাকে ডেবিট ক্রেডিট, আমরা তো পক্ষরা পড়লাম ওখানে, যে ওই পণ্য বুঝলাম যে আসবাবপত্র কিনছি বিধায় আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব, কিন্তু এখানে ডেবিট ক্রেডিটে আমরা কি বুঝবো? ডেবিট ক্রেডিটে কিচ্ছু বোঝার নাই, একবারে সিম্পল কথা। ডেবিট ক্রেডিট আমরা এইভাবে নির্ণয় করব, পরবর্তীতে আমি লিখিত দেবো, আর তোমরাও এমনিতে মনে রাখো যে যদি অর্থ, তোমার কাছ থেকে যদি অর্থ চলে যায়, তাহলে জানবে যে নগদান হিসাবটা করব আমরা ক্রেডিট, আর যদি অর্থ আসে, যে লেনদেনের মাধ্যমে অর্থ আসবে, সেটাকে আমরা সেক্ষেত্রে নগদানকে করব আমরা ডেবিট। আসবাবপত্র কিনেছি, অর্থ আমাদের কাছ থেকে চলে গেছে, তাহলে নগদানকে কি করব আমরা? ক্রেডিট। আমি বললাম যে অর্থ চলে গেলে ক্রেডিট, আর আসলে হবে ডেবিট। টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। ওকে, আচ্ছা এখন আসবাবপত্র ক্রয় করলে অর্থ চলে গেছে, সেজন্য নগদান হবে ক্রেডিট। আর এটা একটা সহজ ব্যাপার এবং মজার ব্যাপার, দুটো পক্ষের মধ্যে একটা পক্ষ যদি ডেবিট হয় তাহলে আরেকটা ক্রেডিট হবে, একটা যদি ক্রেডিট হয় আরেকটা ডেবিট হবে। যেহেতু নগদান ক্রেডিট, তাহলে আসবাবপত্র অলওয়েজ হবে ডেবিট। আর ডেবিটটা আমরা প্রথমে লাগবো ডেবিটের ঘরে ওই টাকাটা, আর ক্রেডিটটা আমরা আসবাবপত্রে যে লাইনে, সেই লাইনে না লিখে একটু গ্যাপ দিয়ে, স্পেসটা একটু দিয়ে, তারপরে পরবর্তী ওই নগদানের লাইনে লাগবো ক্রেডিটের ঘরে। তাহলে টাকা পয়সা কোনো ব্যাপার নয়। ডেবিট ক্রেডিট বুঝলা যে ডেবিট দুইটা পক্ষের মধ্যে অবশ্যই একটা পক্ষ ডেবিট হবে, একটা পক্ষ ক্রেডিট হবে। ডেবিটটা আগে লাগবো, ক্রেডিটটা পরে লাগবো। আচ্ছা পরবর্তীটাতে আবার আসতেছি, এখানে আছে যন্ত্রপাতি বিক্রয়। আবার আমরা সূত্রে গেলাম,
যেহেতু পণ্যের নাম আছে তাহলে আমার একটা পক্ষ হবে ওই পণ্য হিসাব, একটা হবে নগদান হিসাব। তো আমরা হিসাবে আসতেছে যন্ত্রপাতি, এবার যেহেতু বলা আছে একটা হবে যন্ত্রপাতি আর একটা হবে নগদান। এখন কথা হলো এই ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে আমরা বললাম যদি টাকা আসে তাহলে হবে নগদান ডেবিট, যদি চলে যায় তখন নগদান হবে ক্রেডিট। এখানে কিন্তু যন্ত্রপাতি আমরা সেল করলাম, বিক্রি করলাম, তাহলে অর্থ আমার কাছে আসলো, এই জন্য নগদান হবে এবারে ডেবিট, আর যন্ত্রপাতি হবে ক্রেডিট। এবং টাকা বসানো এখানে প্রশ্নে 20,000 আছে, 20,000 ডেবিটের ঘরে হবে আর একটা লাইন গ্যাপ দিয়ে 20,000 হবে, মানে টাকার দুই পাশেই হবে, ডেবিটেরটা ডেবিটের ঘরে, ক্রেডিটেরটা ক্রেডিটের ঘরে। বুঝা গেছে? আরো আসতেছি। হিসেব বিজ্ঞানে একটা বিষয় হলো এই প্রতিটা জিনিসে মানে পুরো পুরো ইয়ে হবে, রিভাইজ হতে থাকবে। তিনি আমার ছিল কাগজ কলম কার্বন কালি ক্রয়। তা আমরা তো বলছি যে কাগজ কলম কার্বন কালি থাকলে আমরা কাগজ কলম কার্বন কালি বলবো না, তার একটা সম্মিলিত নাম আছে, সে নামটা হলো মণিহারি, তাহলে আমরা বলবো মণিহারি। মণিহারি হিসাব আর নগদান হিসাব। এখন ডেবিট ক্রেডিট, কাগজ কলম আমি কিনলাম তাহলে অর্থ চলে গেল, চলে গেলে নগদান হবে ক্রেডিট, সেই জন্য নগদানটাকে আমরা পরবর্তীতে লাগবো, ক্রেডিটে পরে লেখা হয়, তাহলে মণিহারি ডেবিট, সেম আস টাকা যায় ভাবে আছে সেইভাবে। চারে লেখা আছে, আচ্ছা চারে মনে হয় অফিস সরঞ্জাম, এবার আমরা কিনলাম, তাহলে অতএব কি হলো, একটা ফ্যান কিনলাম অফিসের জন্য, ফ্যান তো অফিস সরঞ্জাম, ফ্যান ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ টাইপরাইটার এগুলো হলো অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম আর নগদান সেম আছে, একই কথা, কিনলাম টাকা চলে গেল, অতএব নগদান হলো ক্রেডিট, তাহলে অফিস সরঞ্জাম হলো ডেবিট, লেখার সিস্টেম তো এই। তারপরে এখানে হলো ঘড়ি ক্রয়, আমরা তো বলছি ঘড়িকে, ঘড়ির একটা নাম আছে, ঘড়ি, পাঞ্চিং মেশিন, স্কেল, এগুলোর নাম হলো অফিস সাপ্লাইজ, তাহলে সেক্ষেত্রে অফিস সাপ্লাইজ হিসাব আর নগদান হিসাব, অর্থ চলে গেছে, চলে গেলে হবে নগদান ক্রেডিট আর সাপ্লাইজ হলো ডেবিট। তোমরা কি বুঝতেছো যে অর্থ চলে যাওয়ার আর আশাটা? ক্রয় করলে, ক্রয় যখনই লেনদেনে থাকবে, ক্রয় করলে কোনোদিন অর্থ আসে না, আমি একটা জিনিস কিনবো তখন পকেট দিয়ে টাকা দিতে হবে, চলে যাবে, ক্রয় করলে অর্থ চলে যায়। আর সেই ক্ষেত্রেই যখনই লেনদেনে ক্রয় থাকবে, তোমরা যদি একটু আমাদের হিসাব বিজ্ঞানে একটু যদি চালাক হও, কিচ্ছু নাই, এগুলো কোনো পড়তে হবে না, সাত সাত ক্লিয়ার। ক্রয় যখনই আমরা আমরা কি বুঝলাম যে ডেবিট ক্রেডিট প্রশ্নে থাকবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, পক্ষ নির্ণয় করো, তখন আমাদের এইরকম 4টা লাইনের একটা ছক কাটতে হবে। ওকে, ছকে তারিখতে বসাতে হবে, তারিখ যেরকম থাকবে সেই রকম তারিখ দিবা। ও হ্যাঁ, এখানে একটা দেখো, আমি কিন্তু একটা ভুলতে ইয়া করেছি, ওখানে 20 সাল দেখা আছে, এখানে কিন্তু আছে কত 17 সাল, এটাকে তোমরা 20 করে দিবা। ওকে, আচ্ছা, জানুয়ারি 1 যে তারিখ থাকবে সেই তারিখ, এখানে আমরা পক্ষ দুটো লিখবো। তা আমি বললাম যে পক্ষ দুটো লেখার নিয়ম হলো যদি পণ্যের নাম থাকে ওই পণ্য আর নগদান হয়ে গেছে, কিন্তু লেখার সময়, খাতায় লেখার সময় আমরা ডেবিট ক্রেডিট সাজিয়ে লাগবো, ডেবিটটাকে আগে লাগবো, ক্রেডিটটাকে পরে লাগবো। ডেবিট ক্রেডিট কিভাবে বুঝবো? ক্রয় যদি হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে টাকা চলে গেছে এবং নগদানটাকে আমরা ক্রেডিট করবো, এই যে এটা ক্রয় ওই জন্য নগদানকে ক্রেডিট করেছি, এটা ক্রয় 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 ওই জন্য নগদানকে ক্রেডিট করেছি। আর এই একটা লেনদেন দেওয়া আছে বিক্রয়, বিক্রয় করলে টাকা আসে, সেজন্য নগদানটা তখন হবে ডেবিট। ওকে, 6 নম্বর লেনদেনটাতে ছিল ওই যে লাল কালিতে সূত্রে যেটা লেখা আছে যে ব্যবহারের জন্য ক্রয় না করলে যদি বিক্রয়ের জন্য ক্রয় হয় তখন একটি পক্ষ অলওয়েজ হবে ক্রয় হিসাব, অপর পক্ষ হবে নগদান হিসাব। তার মানে পণ্য যদি আমি বিক্রয়ের জন্য না মানে কিনি তখনই হবে ক্রয় হিসাব আর নগদান হিসাব। আমরা কি এটা বুঝাইতে পারলাম? পণ্যের নাম লেনদেনে থাকলে একটা পক্ষ হবে ওই পণ্য, আরটা হবে নগদান, পক্ষ শেষ। তারপরে আমরা এটা সাজিয়ে লাগবো, সাজিয়ে কিভাবে লাগবো? ডেবিটটাকে আগে লাগবো, ক্রেডিটটাকে পরে লাগবো। ডেবিট ক্রেডিট কিভাবে বের করবো? যদি প্রশ্নে ক্রয় থাকে তার মানে আমার অর্থ চলে গেছে, নগদান চলে গেছে, তখন আমরা নগদানকে ক্রেডিট করব। আর টাকা যদি আসে, আসবে কখন? যদি বিক্রয় থাকে প্রশ্নে, তখন টাকা আসবে, তখন আমরা নগদানটাকে ডেবিট করব। আর ক্রয়ের সময় নগদানটাকে ক্রেডিট করব। ওকে, আচ্ছা ভালো কথা, বেশি কথা বললে না বলি। আর আমি একটা বাড়ির কাজ তোমাদের দিলাম, বাড়ির কাজটা হলো লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করবে 2020 সাল। এখানে কিন্তু 20 লিখতে হবে, 17 নয়, আমি ওটা ভুলে 17 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলমারি ক্রয় এগুলা দিলাম।
4টা লেনদেন, এই 4টা লেনদেন তোমাদের বাড়ির কাজ থাকলো। তা এখন সবচেয়ে বড় কথা হলো তোমরা জানলা যে হিসাব চক্রের আমি আর একটু পুনরাবৃত্তি দিয়ে শেষ করব। হিসাব চক্রের 10টা ধাপ, 10টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো লেনদেন চিহ্নিতকরণ এবং পক্ষ নির্ণয়। এবং আমি বলছি যে এটা হিসাব বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা করলে আমাদের হিসাব বিজ্ঞানের 5 ভাগের 1 ভাগ আমাদের শেষ হয়ে যাবে। তা লেনদেন আমাদের চিহ্নিতকরণ 1 2 ব্যাপার। ওই 7টা পয়েন্ট তোমরা পড়বে, ওই 7টা পয়েন্ট বাদে তোমাদের সামনে যেগুলো আসবে সেগুলো সব লেনদেন। ওকে, তারপরে এখন আমরা আসলাম পক্ষ নির্ণয় করা। পক্ষ নির্ণয় করার জন্য আমরা বললাম যে লেনদেনগুলো আমরা আগে 2 ভাগে ভাগ করব, একটা ক্রয় বিক্রয় সংক্রান্ত, একটা ক্রয় বিক্রয় ব্যতীত। ক্রয় বিক্রয় সংক্রান্ত কি? যে লেনদেনগুলোর সঙ্গে ক্রয় বা বিক্রয় কথাটা লাগা থাকবে সেটা ক্রয় বিক্রয় সংক্রান্ত, যার সঙ্গে ক্রয় বিক্রয় কথাটা থাকবে না সেগুলো হলো ক্রয় বিক্রয় ব্যতীত। ওকে, এখন আমরা আসলাম পক্ষ নির্ণয়। পক্ষ নির্ণয় আজকে আমরা আলোচনায় আসি ক্রয় বিক্রয় সংক্রান্ত। ক্রয় বিক্রয় সংক্রান্তর ক্ষেত্রে সূত্রের প্রথম সূত্র হলো আমার যে লেনদেনে যদি পণ্যের নাম দেওয়া থাকে। পণ্যের নাম কি? আমি যে জিনিসটা কিনবো বা বিক্রি করবো তারই নাম। তা পণ্যের নাম যদি থাকে সেক্ষেত্রে আমার সূত্র হলো ওই পণ্য হিসাব আর হলো নগদান হিসাব। ওকে, ওই পণ্য হিসাব আর নগদান হিসাব, এটা আমাকে একটা মুখস্থ রাখতে হবে যে যখনই পণ্যের নাম থাকবে ওই পণ্য হিসাব আর নগদান হিসাব। আচ্ছা, ওই পণ্য বলতে কি? যে পণ্যটা আমরা কিনবো সেটা। এক্ষেত্রে আমি পণ্যের কতগুলো ক্লাসিফিকেশন দিয়েছি, যে চেয়ার, টেবিল, শোকেস, সিন্দুক, এগুলোকে কিন্তু আমরা চেয়ার লাগবো না, কখনো টেবিল লাগবো না, এগুলো সম্মিলিত নাম আমরা লাগবো আসবাবপত্র। ওকে, তাহলে ওই পণ্য বলতে যদি বলা থাকে প্রশ্নে চেয়ার ক্রয়, তখন লাগবো আমি আসবাবপত্র, আর একটা লাগবো আমি নগদান। ক্লিয়ার? যদি প্রশ্নে থাকে টেবিল আলমারি ক্রয়, তখন আমি লাগবো আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। আমি আগে পক্ষ পেলাম এবং আমি বলছি এই পক্ষ নির্ণয় করাটা আমরা একটা ছকের মাধ্যমে করবো। ছকের মধ্যে কটা ছক থাকবে? 4টা। তারিখের জায়গায় লাগবো পক্ষে লাগবো, ডেবিট টাকা থাকবে, ক্রেডিট টাকা থাকবে। ডেবিট টাকা ক্রেডিট টাকা নোটে বাবা, পক্ষে আমরা লাগবো তারিখটা তারিখ অনুসারে দেখে লাগবো। পক্ষে এখন হলো সাজিয়ে লাগবো, ডেবিটটা আগে লাগবো, ক্রেডিটটা পরে লাগবো। এবং আমি বললাম পক্ষ যখনই আমার হলো, তাহলে আমি প্রশ্নে থাকলো কি আলমারি ক্রয়, তাহলে আমি কি বললাম আসবাবপত্র আর নগদান। লেখার সময় আমি দেখবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। হয় আসবাবপত্র ডেবিট হবে, নতুবা নগদান কিন্তু ডেবিট হবে। একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট হবে। আমি এখানে একটা সিম্পল ধারণা তোমাদের দিলাম যে ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে যদি দেখো যে লেনদেনে ক্রয় কথা আছে আর ক্রয় হলে কি হয় অর্থ চলে যায়, তখন নগদানটাকে আমরা করবো ক্রেডিট। তাহলে আমরা এই আসবাবপত্র দেবো ডেবিট আর নগদানকে করবো ক্রেডিট। পরের কথাটাতে আসি, ধরো যন্ত্রপাতি বিক্রয়। যন্ত্রপাতি বিক্রয়, তখন আমি কি করব? আর ফার্স্ট আমি পক্ষ বের করবো, কারণ পক্ষ সূত্র কি বলতেছে ওই পণ্য, তার মানে যন্ত্রপাতি, একটা হবে নগদান। এখন ডেবিট ক্রেডিট আমি সাজাই লাগবো কিভাবে? বিক্রয় করলে কিন্তু অর্থ আসবে, আসলে আমরা বলছি যে নগদান তখন হবে ডেবিট, সেই জন্য আমি নগদানকে আগে দেবো আর ইয়াটাকে আমি পরে দেবো, বিক্রয়টাকে পরে দেবো। ওকে, তাহলে এই ছিল আলোচনা। যাক, তোমরা আবার ওগুলো দেখবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আর আগেই আমি বলছি, আচ্ছা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আগে যে কথাটা বলছি যে হিসেব বিজ্ঞান তোমাদের আগে এই সাবজেক্টটা ছিল না, কিছু কিছু ব্যাপার এগুলো আমাদের আগে রপ্ত করে নিতে হবে, তারপরে দেখা যাবে যে আর কিচ্ছু কাজ থাকবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই সুস্থ থাকো।